কি খবর তোমাদের? হ্যাঁ, ভালো। খাতা বের করার দোকানে পিডিএফটা দিয়ে দিব, ওখান থেকে করে নিবে। ঠিক আছে, আজকে যেটা পড়াবো ন্যাশনাল ইনকামের পার্ট 2টা। ঠিক আছে, আমি কালকে যেমন ন্যাশনাল ইনকামের একটু বেসিক জায়গাটা পড়িয়েছিলাম যে ন্যাশনাল ইনকাম কাকে বলে। ঠিক আছে, ন্যাশনাল ইনকামের আগে যেটা ছিল যে অ্যাকচুয়ালিতে ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে কি? ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে যেখানে ইন্ডিয়ানদের ইনকামের কথা বলা হবে। হ্যাঁ, ইন্ডিয়ানদের ইনকামের কথা বলা হবে। এবার একটা জিনিস আমি ন্যাশনাল ইনকাম বোঝাতে গিয়ে আমি বলেছিলাম যে প্রথমে যে জিনিসটা বুঝতে হবে ইনকাম কাকে বলে। ইনকাম হচ্ছে যে তুমি কিছু দিয়ে বা কোনো পরিষেবা দিয়ে বা কিছু বিক্রি করে তার বিনিময়ে যখন তুমি অর্থ উপার্জন করছো সেটাই হচ্ছে কি ইনকাম। ঠিক আছে, যেমন তুমি কোনো গুডস বিক্রি করলে, কোনো সার্ভিস দিলে। সার্ভিস দ্যাট মিনস কোন সার্ভিস? যে ধরে নাও কোথাও তুমি চাকরি করছো, কোনো বিজনেস করছো বা কোনো যে কোনো প্রফেশনে আছো, সে প্রাইভেট প্রফেশনে থাকো বা গভর্নমেন্ট প্রফেশনে থাকো, তার বিনিময়ে তুমি কিছু তো পরিষেবা দিচ্ছ, তার বিনিময়ে তুমি অর্থ উপার্জন করছো, সেটা হচ্ছে তোমার ইনকাম। এবার ইনকাম বুঝার সাথে সাথে তোমাকে যেটা বুঝতে হবে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে ইন্ডিয়ানদের ইনকামের কথা বলা হয়েছে। ঠিক আছে, যেখানে ইন্ডিয়ানদের ইনকাম থেকে তার আগে আমাকে ডোমেস্টিক ইনকামটা বুঝতে হবে। ঠিক আছে, ডোমেস্টিক ইনকাম কি? ডোমেস্টিক ইনকামটা হচ্ছে যেমন কালকে আমি বলেছিলাম তোমাদের ক্লাসে লাস্ট উইকে তো এটা হয়ে গেছে না কমপ্লিট মোটামুটি। তো ডোমেস্টিক ইনকাম মানে ন্যাশনাল ইনকাম মানে ভারতীয়দের ইনকাম। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে ভারতবর্ষে শুধু ভারতীয়রা তো নেই, বিদেশিরাও আছে। তো ভারতবর্ষের বাউন্ডারির মধ্যে ভারতীয় প্লাস বিদেশিরা এক বছরে ভারতের বাউন্ডারির মধ্যে যা প্রোডাকশন করবে বা যা ইনকাম করবে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। এবার এই ডোমেস্টিক ইনকামের সাথে ইন্ডিয়ানরা ভারতবর্ষে প্লাস ভারতের বাইরেও বিভিন্ন দেশে থাকছে, তাদের ইনকামটাকে আমি অ্যাড করব আর বিদেশিদের টাকা বের করব, তখন যেটা পড়ে থাকবে শুধু ইন্ডিয়ানদের ইনকাম পড়ে থাকবে, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম। এবার আমি বলেছি যে এটা হচ্ছে বেসিক জায়গা, কিন্তু ন্যাশনাল ইনকামের কিছু এক্সেপশনাল আছে। কিছু কাকে আমরা ইন্ডিয়ানে কনসিডার করব, কাকে আমরা নর্মাল রেসিডেন্টে কনসিডার করব, এটা আমি তোমাদের নিতিন সিংহানিয়া স্যারের বুক থেকে খুব সুন্দর করে বোঝাবো। কিন্তু আজকের প্রথমে আমি বলেছি ন্যাশনাল ইনকামে এক দুটো ক্লাসে একদম বেসিক জিনিসগুলো, পার্টি জিনিসগুলো ক্লিয়ার করব, তারপরে আমি ডিটেইলে ঢুকবো। ঠিক আছে, তো আজকে আমরা যেটা পড়াবো, আজকে আমরা যেটা শুরু করব, যেমন কালকে করিয়েছিলাম ন্যাশনাল ইনকাম কি, ডোমেস্টিক ইনকাম কি ইত্যাদি। এবার আজকে যেটা পড়বো যে মেথড অফ ন্যাশনাল ইনকাম, মেথড কি আছে, কি কি ভাবে আমি ন্যাশনাল ইনকাম বের করতে পারি। সুনিতা তুমি কালকে আসোনি? সৌমিতা, হ্যাঁ তোমার এই ক্লাসটা হয়েছিল? হয়নি? ভালো করে বুঝবে। ঠিক আছে, ন্যাশনাল ইনকাম কাকে বলে সেই জিনিসটা একটু বলে দিলাম। এবার ন্যাশনাল ইনকাম কিভাবে বের করা যায়, যেমন ধরে নাও তোমাকে আমি পাতি ভাষায় যদি বলি, তুমি নিজের ইনকামকে কত ভাবে এক্সপ্লেন করতে পারো। তুমি বলবে যে স্যার আমি নিজের ইনকামকে আমি বলে দিব যে প্রত্যেক মাসে আমি 30 থেকে 40 হাজার টাকা আমার স্যালারি আছে, এইভাবে তুমি নিজের ইনকাম বলতে পারো। দ্বিতীয় তুমি বলতে পারো যে স্যার আমি নিজের ইনকাম বা স্যালারি বলছি না, আমি কি বলবো, আমি বলে দিচ্ছি যে আমি এক এক টাকা কোথায় কোথায় খরচ করেছি, পুরো খরচের ডিটেলস আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি খরচটা অ্যাড করে নিন, তাহলে আমার ইনকামটা পেয়ে যাবেন। দ্বিতীয় প্রসেড হলো, মানে প্রথম প্রসেড কি বললে, ইনকাম থেকে বললে তোমার প্রত্যেক মাসে এত ইনকাম আছে, এইভাবে তোমার ইনকাম জানতে পারবো। দ্বিতীয় প্রসিডিওর কি বললে, তুমি এক্সপেন্ডিচার খরচের কথা বললে, সেই খরচের কথা থেকেও আমি তোমার ইনকামের কথা জানতে পারবো। থার্ড তুমি কি বললে যে স্যার আমার কোনো ইনকাম নেই, কোনো খরচ নেই, আমি কিছু বলতে পারবো না, কিন্তু এইটুকু আপনাকে বলতে পারবো যে পুরো মাসে বা পুরো বছরে আমি টোটাল প্রোডাকশন কত করছি, সেই প্রোডাকশনের ভ্যালু যদি আপনি ধরে নিন, তাহলে সেখান থেকেও আপনি আমার ইনকাম পেয়ে যাবেন। তার মানে তোমার ইনকাম এক্সপ্রেস করার জন্য তিনটে মেথড, তিনটে ভাবে তোমার ইনকাম আমি জানতে পারবো। ঠিক সেইভাবে ভারতবর্ষের ইনকাম বা ভারতবর্ষের ন্যাশনাল ইনকাম জানার জন্য তিনটে মেথড আছে, সেটাই আমরা এবার আলোচনা করব। মেথড অফ ন্যাশনাল ইনকাম, মেথড অফ ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকামের টোটাল মেথড কি কি আছে, ঠিক আছে। এবার এখানে প্রথমে যে মেথডটা আমি বললাম, প্রথমে আমরা প্রোডাকশন মেথডটা পড়ব। প্রথমে হচ্ছে প্রোডাকশন মেথড। এবার এই প্রত্যেকটা মেথডের বিভিন্ন নাম আছে, ঠিক আছে। কোশ্চেন আসে, তোমাকে কোশ্চেন দিয়ে দেবে 6 থেকে 7টা নাম আছে, তিনটে মেথড মিলিয়ে। তার মধ্যে বলে দিবে যে নিচের কোনটা ন্যাশনাল ইনকাম বের করার মেথড নয়।
তাহলে এই 6-7টা বাদে যাই থাকুক সেগুলো থাকবে না, সিম্পল। তো প্রথমে হচ্ছে প্রোডাকশন মেথড, তার আরেকটা নাম হচ্ছে ভ্যালু এডেড মেথড। ভ্যালু এডেড মেথড আরেকটা নাম হচ্ছে ইনপুট আউটপুট মেথড। ঠিক আছে, তিনটে। তো প্রথম মেথড হচ্ছে প্রোডাকশন মেথড। এই রবি শাস্ত্রী, তুমি লিখছো কেন? পিডিএফ দিব তো, চিন্তা কেন করছো? বসে বসে লিখবে না, যখন আমি পড়াবো ফুল ধ্যান দিয়ে একদম কনসেন্ট্রেশন দিয়ে পৃথিবী থেকে ডিটাচ হয়ে যাও। তো প্রথম হচ্ছে প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড এর তিনটে সারনাম আছে, মানে প্রোডাকশন মেথড মেন নাম, এর দুটো সারনেম আছে, নিক নেম আছে। কি কি? ভ্যালু এডেড মেথড, আরেকটা হচ্ছে ইনপুট আউটপুট মেথড। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথড, যার বাংলা হচ্ছে ব্যয় মেথড। ঠিক আছে, খরচ মেথড। এর আরেকটা নাম হচ্ছে কনজাম্পশন মেথড। কনজাম্পশন মেথড এর আরেকটা নাম হচ্ছে কনজাম্পশন মেথড। কি ব্যাপার প্রিয়াঙ্কা, ক্লাস রয়ে গেল, এত লেটে এসছো? বসো বসো, ক্লাস রয়ে গেছে। প্রিয়াঙ্কা, তুমি এই ক্লাসটা করোনি না? ওই জন্য এখন করে নাও ভালো করে, শুধু বুঝবে, লিখবে না, নালে হাতে ছেকা লাগবে। ঠিক আছে, সৌরভ শাস্ত্রী বসো, ফ্যানটা চালিয়ে দাও। দেখো প্রিয়াঙ্কা, আমি কি বলছি, কালকের ক্লাসটা দেখেছিলে? ন্যাশনাল ইনকাম কাকে বলে ওটা বুঝে গেছো আশা করি। আজকে আমরা জানার চেষ্টা করছি যে ন্যাশনাল ইনকাম কি কি ভাবে আমি বের করতে পারি, ন্যাশনাল ইনকাম বের করার পদ্ধতি কি আছে। তো এটা আমি বলতে গিয়ে আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বললাম। যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে প্রিয়াঙ্কা, তুমি নিজের ইনকামকে কত ভাবে আমার সামনে এক্সপ্রেস করতে পারো, তো তুমি কি বলবে? যে স্যার, আমি প্রত্যেক মাসে আমি স্কুলে চাকরি করি, এত টাকা আমার ইনকাম, এত টাকা স্যালারি আছে। সেই স্যালারিটা আমাকে যখনই বললে, তোমার তো ইনকাম আমি জেনে নিলাম, তো ইনকামের মাধ্যমেও তোমার আমি ইনকামটা জানতে পারছি। দ্বিতীয় প্রসেসের আর কি হতে পারে? তোমার ইনকাম জানার, তুমি আমাকে বললে যে স্যার, আমি নিজের ইনকাম বলছি না, আমি এক এক টাকা যেখানে যেখানে প্রত্যেক মাসে খরচ করছি, 1 টাকার যদি সুচ নিয়েও থাকি সেটাও আপনাকে হিসাব দিয়ে দিচ্ছি। তো পুরো মাসে আমি যত খরচ করলাম সেই খরচটা এড যদি করে নিন, তাহলে আপনি আমার ইনকাম পেয়ে যাবেন। পাবো না? যদি তুমি নিজের খরচ বলে দাও তাহলেও আমি ইনকাম পাবো। এবার যদি প্রিয়াঙ্কার চাকরি না থাকতো, ঠিক আছে, প্রিয়াঙ্কা আমাদের অফলাইনের একটা স্টুডেন্ট, উনি না, মানে সে জব করে স্কুলে পড়াই, উনি বলে দিয়েছি। ঠিক আছে, হ্যাঁ। তো প্রিয়াঙ্কা কি বলছিলাম, যে এবার থার্ড, যদি প্রিয়াঙ্কা চাকরি করতো না, তাহলে প্রিয়াঙ্কাকে ইনকাম জানার প্রিয়াঙ্কার কি প্রসেস থাকতো? তো তুমি আমাকে, তোমার হয়তো কোনো ইনকাম তুমি সেভাবে করছো না, কোনো চাকরি করছো না, বা তুমি নিজের বললে স্যার আমি নিজের খরচেরও হিসাব দিব না, তো থার্ড প্রসিডিওর কি হতে পারে? থার্ড প্রসিডিওর তুমি বলতে পারো যে স্যার, আমার বাড়িতে এটা বিজনেস হয়, এটা প্রোডাকশনের কাজ হয়, সেই প্রোডাকশনের জিনিসটা আমি বিক্রি করে আমার এতটা ইনকাম হয়। ইনকাম বললে না, শুধু তুমি বললে আমি এতটা প্রোডাকশন করছি, এই প্রোডাকশনের ফাইনাল ভ্যালু আপনি যদি জেনে নিন, তাহলে আপনি আমার ইনকাম বের করতে পারবেন। সেভাবে তো পারবো। তো তোমার ইনকাম জানার জন্য আমার কাছে 3টে প্রসেস আছে। কি কি? তোমার ইনকাম মেথডের মাধ্যমে আমি ইনকাম জানলাম, তোমার খরচের মাধ্যমে ইনকামের ব্যাপারটা জানলাম, আর তোমার প্রোডাকশনের মাধ্যমে তোমার ইনকামটা জানলাম। ঠিক সেইভাবে ভারতবর্ষের ন্যাশনাল ইনকাম বের করতে যাওয়ার জন্য 3টে মেথড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মেথড। একটা হচ্ছে প্রোডাকশন মেথড, দ্বিতীয় হচ্ছে এক্সপেন্ডিচার মেথড, আর থার্ড হচ্ছে ইনকাম মেথড। ঠিক আছে, 3টে মেথড আছে, আর সেটাই আমি এখন শুরু করেছি। ঠিক আছে, প্রথম মেথড যেটা আছে প্রোডাকশন মেথড। এবার কোশ্চেন অনেক সময় আসে যে প্রোডাকশন মেথড অপশনে না দিয়ে অন্য নাম দিয়ে দিল। ঠিক সেইভাবে প্রোডাকশন মেথডেরও আরো 2টো নাম আছে, একটা হচ্ছে ভ্যালু এডেড মেথড, একটা হচ্ছে ইনপুট আউটপুট মেথড। ঠিক আছে, 2টো আরো এক্সট্রা নাম আছে। ঠিক সেইভাবে এক্সপেন্ডিচার মেথডেরও নাম আছে কনজাম্পশন মেথড। ঠিক আছে, থার্ড নাম্বার হচ্ছে ইনকাম মেথড। ইনকাম মেথড, বাস এই কটা নাম বাদে যদি অন্য কোনো নাম থাকে, যেমন WBCS এর পরীক্ষাতে একবার এসেছিল ইনভেস্টমেন্ট মেথড, অপশনে দিল নিচের কোনটা ইনকাম, মানে ন্যাশনাল ইনকাম বের করার মেথড নয়।
এই কোশ্চেনটা ছিল, অপশনে ছিল প্রোডাকশন মেথড, ভ্যালু এডেড মেথড আর এক্সপেন্ডিচার মেথড, আর 4 নম্বর অপশন ছিল ইনভেস্টমেন্ট মেথড। তাহলে ইনভেস্টমেন্ট মেথড অ্যান্সার হবে, মানে ওটা কোনো মেথড না। এই 3টে মেথডের মাধ্যমে আমরা ন্যাশনাল ইনকাম বের করতে পারি। এবার আজকে আলোচনা করব এক একটা করে মেথডের ব্যাপারে। প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে কি প্রোডাকশন মেথড। প্রোডাকশন মেথড, প্রোডাকশন মেথডে কি করতে হবে দেখো। ধরে নাও সাপোজ এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, সাপোজ, ঠিক আছে, এটা আমাদের প্রিয় ভারতবর্ষকে ধরে নাও। ভারতবর্ষে তুমি 1 বছরে, ঠিক আছে, আমি বলেছি যে কোনো কাজ 1 বছরে হবে, ঠিক আছে, 1 বছরে তুমি মোটামুটি এখানে 100টা আইটেম তৈরি করলে, ঠিক আছে, পুরো বছর। সাপোজ 100টা বললাম, হাজারের উপরেও সংখ্যায় জিনিসগুলো তৈরি হয় ভারতবর্ষে। আমি 100টা আইটেম তৈরি করলাম, সেই 100টা আইটেমের যেটা ফাইনাল ভ্যালু 1 2 3 4 এইভাবে করে 100টা আইটেম আছে। প্রত্যেকটা আইটেম তৈরি করতে একটা তো খরচ হয়েছে, লাস্ট যেটা ফাইনাল ভ্যালু সেটাই আমি ধরবো। ধরে নাও এটার একটা ফাইনাল ভ্যালু 30 বেরোলো, এটা 40 বেরোলো, এটা 50 বেরোলো, এটা 60 বেরোলো, এটা 70, এইভাবে করে একটা ফাইনাল ভ্যালু বেরোলো। সেই ফাইনাল ভ্যালুগুলো এড করে দিয়ে যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা হচ্ছে প্রোডাকশন মেথডের মাধ্যমে সেই বছরের ইনকাম। বুঝতে পারলে ব্যাপারটা কি রবি? আমি কি বললাম, ধরে নাও সাপোজ আমি 1 মাসে নিজের কথা বলছি, আমি 1 মাসে 100টা বা 10টা আইটেম তৈরি করছি। তো 10টা আইটেম তৈরি করতে প্রতিটা স্টেপে তো একটা খরচ আছে, প্রত্যেকটা স্টেপে খরচের পর একটা ফাইনাল ওর দাম বেরোবে। 10টা আইটেমের বিভিন্ন দাম বেরোলো, সেই দামগুলোকে যদি 10টাই আইটেমেরই দামগুলোকে যদি আমি এড করে দিই, যে ইনকামটা পাবো সেই ইনকামটাই হচ্ছে প্রোডাকশন মেথডের মাধ্যমে দেশের ইনকাম। ফাইনাল ভ্যালু কিসের? গুডস অ্যান্ড সার্ভিসেসের ফাইনাল ভ্যালুটাই আমি এড করব প্রোডাকশন মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম বের করতে গিয়ে, ঠিক আছে। তো এখানে কি লিখবো? ফাইনাল ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। যেমন আরেকটা এক্সাম্পল দিই, সিম্পল, ঠিক আছে। তুমি ধরে নাও তোমার মাঠ আছে, মাঠে তুমি গম উৎপন্ন করছো, ঠিক আছে, তুমি গম উৎপন্ন করলে, আমি এক কেজি গমের কথা বলছি। তুমি মাঠে 1 কেজি হুইট বা গম তৈরি করেছো, তার জন্য হয়তো 20 টাকা খরচ হয়েছে। সেই গম থেকে তুমি আটা বের করলে, আটা থেকে তোমার আটা 1 কেজি আটার দাম হচ্ছে 25 টাকা। এবারে সেই আটা থেকে তুমি ব্রেড তৈরি করলে, ব্রেড তৈরি করে সেই ব্রেডের দাম হলো 30 টাকা। সেই ব্রেডকে তুমি কি করলে? স্যান্ডউইচে কনভার্ট করলে, মানে স্যান্ডউইচের দোকানে দিয়ে দিলে। স্যান্ডউইচে তুমি নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে গেলে আরামসে স্যান্ডউইচে মাখন মেরে স্যান্ডউইচটা খেলে, সেই স্যান্ডউইচের দাম হয়ে গেল 40 টাকা। এই জায়গা থেকে যে প্রত্যেকটা স্টেপে ফাইনাল আমি যে স্যান্ডউইচ পেলাম, এই যে এটাই তো হচ্ছে ফাইনাল ভ্যালু। এই ভাই ফাইনাল ভ্যালুটাই আমি এড করব প্রোডাকশন মেথডে। এইভাবে স্যান্ডউইচের উদাহরণ দিলাম, এভাবে করে হাজারটা জিনিস তৈরি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের যেটা ফাইনাল ভ্যালু সেটাই প্রোডাকশন মেথডে এড করা হয়। ক্লিয়ার হয়েছে? এবার তাহলে স্যার প্রত্যেকটা স্টেপে কেন এড করা হয় না? প্রত্যেকটা স্টেপে যদি এড করো তাহলে 20 25 45 30 75, এবার 75 যদি টাকা হয়ে যায় তাহলে তো কেউ রেস্টুরেন্ট মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে ধোকা দিয়ে দিবে ডাইরেক্ট, কত টাকা ভাই খরচ করতে পারবো না, ঠিক আছে। তো প্রত্যেকটা স্টেপে তোমার কিন্তু দাম ধরা হবে না, যেটা ফাইনাল দাম সেটাই ধরে প্রোডাকশন মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম বের করা হয়। আশা করি ক্লিয়ার হয়েছে। তো প্রথম মেথড হচ্ছে প্রোডাকশন মেথড, যার আরেকটা নাম হচ্ছে ভ্যালু এডেড মেথড আর ইনপুট আউটপুট মেথড, যে মেথডের মাধ্যমে পুরো ভারতবর্ষে 1 বছরে যা প্রোডাকশন তৈরি হবে সেই প্রোডাকশনের যেটা ফাইনাল ভ্যালু সেটাকে কাউন্ট করা হবে প্রোডাকশন মেথডের মাধ্যমে ন্যাশনাল ইনকাম বের করতে গিয়ে, ঠিক আছে। এবার আসি সেকেন্ড পয়েন্টে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, সেকেন্ড জিনিসটা হচ্ছে কি বললাম? এক্সপেন্ডিচার মেথড, এক্সপেন্ডিচার বা কনজাম্পশন মেথড। কনজাম্পশন মেথড যেটাকে বাংলাতে বলা হয় কি? খরচ মেথড বা ব্যয় পদ্ধতি। হ্যাঁ,
পাতি বাংলায় ব্যয় পদ্ধতি বলা হয়। ঠিক আছে, এবার এক্সপেন্ডিচার মেথডে আমি কি তোমাকে বলেছিলাম, যেমন প্রিয়াঙ্কার এক্সাম্পল দিলাম। প্রিয়াঙ্কা বললো স্যার আপনাকে আমি স্যালারি বলবো না নিজের, আমি নিজের পুরো খরচের ডিটেলস দিয়ে দিচ্ছি। প্রিয়াঙ্কা বললো যে স্যার আমি প্রত্যেক মাসে আমি নিজের বাবার বাড়িতে থাকি, আমাকে কোনো রেন্ট দিতে হয় না। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বাবাকে আমি 5,000 টাকা করে হাত খরচ দিই। ঠিক আছে, 2,000 টাকা মাকে দিই। হ্যাঁ, তারপরে প্রিয়াঙ্কার বয়ফ্রেন্ড তো নেই মনে হয়। ঠিক আছে, যাই হোক নিজের পার্সোনাল কাজে 10,000 টাকা খরচ করি। হ্যাঁ, 5,000 টাকা সেভিং করি। হ্যাঁ, তারপরে হেলথ ট্রিটমেন্ট এটা ওটা বিভিন্ন জিনিসের জন্য 5,000। LICর জন্য কত, LICতে কত দিচ্ছ? 2,000 দিচ্ছ, 4,000। ঠিক আছে, তারপরে মাঝে মধ্যে মেয়েদের একটু অনেক রকমের কেনাকাটার জিনিস হয়। হ্যাঁ, একটু লিপস্টিক, হেমানি পাউডার, তারপরে ড্রেস ফ্রেস ইত্যাদি ইত্যাদিতে আবার 10,000। তো এবার প্রিয়াঙ্কাকে বলবে যে প্রিয়াঙ্কা তুই এদিকে 10,000 খরচ করলি, আবার এদিকেও 10,000, এত টাকা নিজের পিছনে খরচ করে দিলি, আমাদেরকে কি দিবি? প্রিয়াঙ্কার বাবা বলবে। তো যাই হোক, তো এই মিলিয়ে 5 2 7 5 12 5 17 4 21 আর 2 1 3 1 4 41,000। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলাম, 41,000। এইদিকে দেখো, তাহলে প্রিয়াঙ্কা নিজের প্রত্যেকটা খরচের ডিটেলস আমাকে দিয়েছে, আমি সেটা এড করে প্রিয়াঙ্কার ইনকামটা বের করে নিলাম। প্রিয়াঙ্কা বলে আরে প্রিয়াঙ্কা তুমি বললে না তো কি হলো, আমি পুরো তোমার ইনকাম বের করে নিয়েছি। ঠিক আছে, এইভাবে ইনকাম আমি বের করলাম। অবশ্যই ক্যালকুলেট করবে না, ওটা পার্সোনাল হিসেবে বলছি, পার্সোনাল সেভিংটা তো আলাদা জিনিস। দেখো ওটাই হচ্ছে ব্যাপার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে ক্যাপিটাল ফরমেশন ভারতবর্ষের মধ্যে, বা আমি ভারতবর্ষের গল্প ছেড়ে দিই, তোমার নিজেরই এক্সাম্পল বলি। তুমি যদি ভাবো যে আমি কিছু টাকা সেভিং করে রাখবো, ঠিক আছে, প্রত্যেক মাসে আমি সেভিং করে রাখবো, তো সেভিং থেকে যতটা টাকা তোমার ক্যাপিটাল ফরমেশন হবে তার চেয়ে বেশি যদি সেই সেভিং টাকাটা তুমি যদি ইনভেস্টমেন্ট করো, সেখান থেকে বেশি ক্যাপিটাল ফরমেশন হবে না? আর এটাই হচ্ছে সবচেয়ে বড় দেশের সমস্যা। ঠিক আছে, এখানে দেশে কি হচ্ছে, সবাই মিডিল ক্লাস যত আছে সেভিং করব সেভিং করব, কেউ কোনো কিছু যে যদি বিজনেসে ইনভেস্ট করার কথা ভাবো তাহলে কোশ্চেন করবে গ্যারান্টি কি আছে? আরে বাবু তোর গ্যারান্টি কি আছে, তুই কতদিন বাঁচবি? বিজনেসের ফের গ্যারান্টির কি আছে? ঠিক না? মিডিল ক্লাস মানুষ আমাদের দেশে সবচেয়ে বড় সমস্যা, এরা সেফ জায়গাটা বেশি খোঁজে, রিস্ক নিতে জানে না। তোমাকে জীবনে এগোতে গেলে ভাই রিস্ক তো নিতেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তব কথা। আর আমাদের দেশে এটা হচ্ছে একটা বিশাল সমস্যা ক্যাপিটাল ফরমেশনের ক্ষেত্রে, কারণ ম্যাক্সিমাম টাকা আমাদের সেভিং এর দিকে চলে যায়, যেটার জন্য ক্যাপিটাল ফরমেশন হচ্ছে না। ধরে নাও তুমি কিছু টাকা সেভিং করে রেখে দিয়েছো, তুমি 2 লাখ টাকা সেভিং করেছো, সেই 2 লাখ টাকা থেকে 1 মাস 1 বছর পর কত সুদ কত পাবে? আর তুমি হয়তো 10-20 হাজার টাকা সুদ পেলে। হ্যাঁ, এবার ওই টাকা 2 লাখ টাকা, শুনো সায়ক, ওই 2 লক্ষ টাকা যদি তুমি কি করলে, একটা বিজনেসে ইনভেস্ট করলে, সেই টাকাটা তোমার বিজনেসে গেল, সেখানে তুমি 5-6 জনকে অ্যাক্টিভিটিতে এড করেছো, সেই টাকাটা 5-6 জনের কাছে গেল, সেই 5-6 জন আরো কোথাও ইনভেস্ট করলো, ওরা আবার কোথাও ইনভেস্ট করলো, এইভাবে কি হবে, একটা সার্কেল তৈরি হবে না টাকাটা চক্রাকারে ঘুরবে, তো ক্যাপিটাল ফরমেশন হবে, সেটা দেশের জন্য অনেক ভালো, কিন্তু সেটা দেশে হচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, তাহলে এখানে আমরা এক্সপেন্ডিচার মেথড বললাম, এটা আমি একজনের এক্সাম্পল দিয়ে বললাম। ঠিক সেইভাবে যদি দেশের পার্সপেক্টিভে বলি, তো দেশে 1 বছরের মধ্যে যত খরচ আছে সেটাকে যদি আমি এড করে দিই, তাহলে আমি দেশের ইনকাম পেয়ে যাব না? দেশে যত খরচ আছে, এবার এই খরচ কি কি আছে, 4-5টা খরচ আছে, যে 4-5টা খরচ এড করলেই পুরো খরচের ডিটেলস চলে আসে। যেমন এক্সপেন্ডিচার মেথডকে ওয়াই দিয়ে ডিনোট করা হয়। ঠিক আছে, প্রথমে হচ্ছে কনজাম্পশন। আচ্ছা, আমি এই কনজাম্পশন টার্ম যখন ইউজ করলাম, এটা শুধু কি আমার জন্য, তোমার জন্য, এটা পুরো ভারতীয়দের জন্য। তো পুরো ভারতে যে 135 থেকে 140 কোটি ভারতীয় আছে, তারা যে নিজের পিছনে কিছু না কিছু কনজাম্পশন করছে, সেই কনজাম্পশনের জন্য কোথাও তো টাকা খরচ করছে, সেই টাকাটা কোথায় ক্যাপিটাল ফরমেশন করছে? আমাদের দেশের মধ্যে করছে। তার মানে কনজাম্পশন যখনই লিখবো, তখনই ভারতবর্ষে যত ভারতীয় আছে তাদের খরচ এখানে চলে আসবে, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে ইনভেস্টমেন্ট। সেই ইনভেস্টমেন্ট তুমি করতে পারো। তুমি ভাই ইনভেস্টমেন্ট করলে আমাদের দেশে বিভিন্ন বিজনেসে, সেই যে শোনালাম টাকাটা কি হলো,
সার্কেল হিসেবে ঘুরছে, চেন ফরমেশন করছে, ক্যাপিটাল ফরমেশন করছে। ঠিক আছে, ঠিক সেইভাবে আমাদের দেশে অনেক পুঁজিপতি, বড় বড় পুঁজিপতিরা আছে যারা ইনভেস্ট করছে। তোমরা নিজেরাও অনেক বিজনেসে ইনভেস্ট করছো। এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিভিন্ন বিদেশিরা এসে আমাদের দেশে টাকা ইনভেস্টমেন্ট করছে, সেগুলো আমাদের দেশে বিভিন্ন অ্যাক্টিভিটিতে কাজে লাগছে, বিভিন্ন ক্যাপিটাল ফরমেশন করছে। ঠিক সেইভাবে ভারতবর্ষের মধ্যে যত ইনভেস্টমেন্ট আছে সেগুলো তো খরচের খাতায় যাবে। ক্যাপিটাল ফরমেশন করবে সেটা পরের গল্প, কিন্তু খরচের ইসে তো যাচ্ছে। ঠিক আছে, তো সেই জন্য ইনভেস্টমেন্ট হবে। থার্ড হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে গভর্নমেন্টও বিভিন্ন খরচ করছে, স্যালারি দিচ্ছে, বেতন দিচ্ছে, ভাতা দিচ্ছে, বিভিন্ন স্কিমের জন্য খরচ করছে ভারতবর্ষে। তো এগুলো সবকিছু খরচের মধ্যে আসবে। আরে বাবু, তুমি খরচ তো তখনই করতে পারবে যখন তোমার ইনকাম হবে। ইনকাম না হলে খরচ কোথা থেকে করবে? তো গভর্নমেন্ট খরচ করছে, এর মানে কি ইনকাম আছে বলেই খরচ করছে। আর সেই খরচটা গভর্নমেন্ট অবশ্যই আমার আর তোমার সবার টাকা নিয়েই খরচ করছে, সেটা পরের গল্প, কিন্তু খরচ তো করছে। গভর্নমেন্ট বিভিন্ন এমজিনারেগা স্কিম নিয়ে আসছে, তারপরে বেকার ভাতা, বিদ্যা ভাতা, লক্ষ্মীর ভান্ডার তো আছে এদিকে। ঠিক আছে, টিএমসির লক্ষ্মীর ভান্ডার। না না, দেশের মধ্যে ইনভেস্টমেন্ট, দেশের, ফরেন না। আমি এফডিআই একটা এক্সাম্পল দিলাম, দেশের মধ্যে। কিসে? হ্যাঁ অবশ্যই, যত কোম্পানি আছে আমাদের মধ্যে দেশীয় বা বিদেশি, সেই ইনভেস্টমেন্ট করছে, তো দেশের ভিতরেই তো খরচ হচ্ছে। আর দেশের ভিতরে খরচ হচ্ছে, সেটা পরে তো ক্যাপিটাল ফরমেশনই করবে, তাই কি না? তো এক কথায় ভারতবর্ষের মধ্যে যত টাইপের খরচ আছে, এক নম্বর কনজামশন বললাম, ইনভেস্টমেন্ট বললাম, গভর্নমেন্ট যে বিভিন্ন খরচ করছে সেটা বললাম, সেটা এড হবে। তার সাথে এড হবে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। আচ্ছা স্যার, এক্সপোর্ট করলে একটা কোশ্চেনে তোমরা অ্যান্সার দাও। এক্সপোর্ট করব আমরা কখন? যখন কোনো কিছু তৈরি করব, হ্যাঁ এক্সপোর্ট করব। এক্সপোর্ট করে তো আমি টাকা পাবো, এখানে খরচ কি করে হলো? কিন্তু এখানে তো বলা হয়েছে শুধু খরচই এড করতে হবে, কিন্তু আমি এক্সপোর্ট করে তো ইনকাম করব। ইয়েস, যে জিনিসটা আমি তৈরি করছি সেটার পিছনে তো আমার একটা খরচ হচ্ছে। আরে ভাই, ইনকাম তো পরে আসবে, কিন্তু খরচ তো এখন হচ্ছে, তার মানে সেই খরচটাও এড করতে হবে। এবার কিছু এক্সপোর্ট করতে আমি খরচ করছি এক্সপোর্ট করার জন্য, আর কিছু আবার ইম্পোর্ট করতেও খরচ হচ্ছে, সেই প্লাস মাইনাস করে যেটা ভ্যালু হবে সেটা এড হবে, সেই জন্য ইম্পোর্টটা মাইনাস হচ্ছে। বুঝতে পারলে? তো এখানে হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তাহলে ফাইনালি ফর্মুলা আমরা কি পেলাম? এদিকে দেখো, কনজামশন সি, ইনভেস্টমেন্ট আই, প্লাস হচ্ছে গভর্নমেন্ট, প্লাস হচ্ছে এক্স মাইনাস এম। এটা হচ্ছে ফর্মুলা। এটা থেকে ডাব্লিউবিসিএস এ ডাইরেক্ট কোশ্চেন আসবে। এখানে তোমার সিম্বল একটা চেঞ্জ করে দিবে আর বলবে যে কোনটা এক্সপেন্ডিচার মেথডের সূত্র বা রুলস। ঠিক আছে, তো এটা হচ্ছে ফর্মুলা। কেন এখানে প্রত্যেকটা হলো আশা করি বুঝতে পেরে গেছো, এখানে বোঝানোর আর কিছুই নেই, একদম ভেঙে দিয়েছি। ঠিক আছে, রবি শাস্ত্রী লিখতে ব্যস্ত আছে, রবি শাস্ত্রীর আমার উপর ভরসা নেই, স্যার পিডিএফ দিবে কিনা। কে রবি শাস্ত্রী? হ্যাঁ রবি শাস্ত্রী আছে, পিডিএফ পাবো কিনা হয়নি স্যার। দেখো তাহলে আমরা এখন অবধি কি দেখলাম, ঠান্ডা মাথায় বুঝবে। ঠিক আছে, ইনকাম কাকে বলে? তুমি যখন গুডস বা সার্ভিসেস দিয়ে তার বিনিময়ে যখন তুমি অর্থ উপার্জন করছো, যেভাবে তুমি টিচিং করে ইনকাম করছো, মানে তুমি পরিষেবা দিচ্ছ তারপরে ইনকাম করছো, সেটাই তো ইনকাম। এবার ইনকাম থেকে আমাকে যেতে হবে ন্যাশনাল ইনকামে। ন্যাশনাল ইনকাম মানেই হচ্ছে যেখানে ইন্ডিয়ানদের ইনকামের কথা বলা হবে। আর ইন্ডিয়ানরা কোথায় আছে? ভারতবর্ষে আছে, ভারতের বাইরে আছে। এবার ভারতবর্ষে যে ইন্ডিয়ানরা আছে তাদের ইনকাম আর বিদেশে যে ভারতীয়রা আছে তাদের ইনকাম এড করলেই আমি শুধুমাত্র ইন্ডিয়ানদের ইনকাম পাবো। কিন্তু সমস্যাটা হচ্ছে কোথায়, যে ভারতবর্ষের মধ্যে শুধু ইন্ডিয়ানরা নেই, ফরেনাররাও আছে, তাদের টাকা আমরা বের করব। তো ফরেনার আর ইন্ডিয়ান ভারতবর্ষে যখন ইনকাম করবে, দুজন যখন থাকবে সেটা হচ্ছে ডোমেস্টিক ইনকাম। আর যখন শুধুমাত্র ইন্ডিয়ানরা থাকবে ভারতবর্ষে, ইন্ডিয়ানরা আছে, ফরেনারদেরকে বের করে দিলাম আর বিদেশ থেকে ইন্ডিয়ানদের এসে অ্যাড করে দিলাম, তখনই সেটা হবে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বের করার মেথড, ন্যাশনাল ইনকাম বের করার তিনটে মেথড আছে, প্রোডাকশন মেথড, এক্সপেন্ডিচার মেথড আর ইনকাম মেথড। প্রোডাকশন মেথডে আমরা ফাইনাল গুডসের দাম ধরবো,
এক্সপেন্ডিচার মেথডে ভারতবর্ষে যত খরচ আছে সেটা এড করব। আর থার্ড এবার আমরা দেখব ইনকাম মেথড। ঠিক আছে, কি ঝাকাস ভাবে ক্লিয়ার হচ্ছে কিনা? প্রিয়াঙ্কা রায় চৌধুরী, এমনি বললাম। 3 নম্বর হচ্ছে ইনকাম মেথড। ঠিক আছে, কটা বাজলো? এখনো তো আসেনি স্টুডেন্টরা তো। হ্যাঁ দেখো সমিতা বলো, ইনকাম মানুষ ভারতবর্ষ বা পৃথিবীর যে কোনো মানুষ ইনকাম কত ভাবে করতে পারে? মানুষের ইনকাম কত ভাবে হতে পারে? মেনলি দেখো সোর্স তো অনেক আছে, কিন্তু মেন ডিফারেন্স, মেন ভাগটা কি? হয় তুমি কিছু করবে তারপরে যখন অর্থ উপার্জন করতে পারো, হয়তো তুমি বিজনেস করছো, কোনো চাকরি করছো, কোনো প্রফেশন। এই শোনো শোনো শোনো, তোমরা তর্ক বিতর্কেতে যেও না। তো একটা তুমি কিছু করে টাকা পাবে, আর কিছু একটা না করে টাকা পাবে। ঠিক আছে, যেমন কিছু করে মানে কি, তুমি বিজনেস করছো, কোনো জব করছো, কোনো চাকরি করছো, কোনো প্রফেশনে আছো, তার বিনিময়ে তুমি অর্থ উপার্জন করছো, মানে কিছু করে তারপরে তুমি টাকা পাচ্ছ। আর কিছু না করে তুমি টাকা যেমন পাচ্ছ, টেবিলের নিচ থেকে টাকাও পাচ্ছ, যেমন ইলিগাল। হ্যাঁ, তারপরে আমাদের লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ, বেকার ভাতা, বৃদ্ধা ভাতা, যুবশ্রী ভাতা, কন্যাশ্রী ভাতা, পথশ্রী ভাতা, কত রকমের ভাতা আছে। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার গভর্নমেন্ট দিচ্ছে, এখন 500 থেকে 1000 হয়ে গেছে। মেয়ে থেকে বেশি খুশি মেয়ের হাজবেন্ড। আরে এটলিস্ট মদ খাওয়ার জায়গা হয়ে গেছে, আরামসে 500-1000 টাকা নিচ্ছে, গিয়ে মদ খেয়ে ঘুমিয়ে থাকছে। দেখো 3 টাইপের লোক আছে ভারতবর্ষের মধ্যে, পশ্চিমবঙ্গের মধ্যে। একটা হচ্ছে খুব লোয়েস্ট ফ্যামিলি, একটা হচ্ছে মিডিল ফ্যামিলি, একটা আপার ফ্যামিলি। যারা লোয়েস্ট ফ্যামিলি তারা 500-1000 নিয়ে ওদের অনেক কাজ হচ্ছে, প্র্যাকটিক্যালি ঘটনা, কিন্তু তাদের মধ্যে আবার ম্যাক্সিমাম ভুলভাল কাজে নষ্ট হচ্ছে টাকা। তার মধ্যে কিছু কিছু মেয়ে আছে ভাই, হাজবেন্ডকে বলছে আমি ইনকাম করছি, তোমার আর তো আজ্ঞা করবো না। ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার। মিডিল ক্লাস নিয়ে, মিডিল ক্লাসেও একটু দরকার আছে। আপার ক্লাস যারা সেকশনে আছে, আপার ক্লাসে কোনো দরকার নেই, যে চাকরি করছে বা যে যার ফ্যামিলি ভালো, ওই 500-1000 নিয়ে এমনি চলে যাচ্ছে, তো ওই টাকাটা তো ওয়েস্টেজ হচ্ছে। এবার এই টাকা যে গভর্নমেন্ট দিচ্ছে, সেটা তোমার আর আমার পকেট থেকেই দিচ্ছে। পেট্রোলের দাম বাড়িয়ে দিল, তেলের দাম বাড়িয়ে দিল, আদার জিনিসের দাম বাড়িয়ে দিল, সেখান থেকে টাকা নিয়ে তোমাকেই দিচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এত ভদ্রবাসী, মানে ভদ্র ভাবে, আরে বাবা রে, 1000 টাকা পাচ্ছি, বেকার ভাতা পাচ্ছি, আর কি চাই। যাই হোক, আর কি করে বললাম এগুলো জিনিস। তো যাই হোক, তো মানুষ 2 টাইপে ইনকাম করে দিতে পারে। এই শোনো, আরে তোমরা এত গল্প করো, সায়ক আর সাগর দুজনকে 2 কর্নারে রাখবে। দেখো ইনকাম তাহলে 2 টাইপের হতে পারে, মানুষের ইনকাম 2টো ভাবে করতে পারে। যখন কিছু করে যখন ইনকাম করবে, সেই ইনকামকে বলবো ফ্যাক্টর ইনকাম। আর কিছু না করে ফ্রিতে টাকা পাচ্ছে, তোমার বাবা মা তোমাকে পকেট মানি দিচ্ছে, ফ্রিতে টাকা পাচ্ছ। উল্টে বাবা মাকে তুমি মুখ দেখাচ্ছ, আরে দিবে না মানে বড় হতে দাও শুধু। ঠিক আছে, পকেট মানি নিচ্ছ। তারপরে যত আজকে আমাদের নেতা মন্ত্রীরা যত এপাং ওপাং ঝপাং থেকে টাকা আসছে, হ্যাঁ, চাকরি করিয়ে দিবে, টাকা চলে আসলো, ওপা। ঠিক আছে, ঠিক আছে, এগুলো ইলিগাল অ্যাক্টিভিটি। যত ব্ল্যাক মানি, আজকে ভারতবর্ষে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হচ্ছে, ব্ল্যাক মানির একটা প্রবলেম। ব্ল্যাক মানির কি প্রবলেম? কারো যদি ইনকাম থাকে 1 লক্ষ টাকা বা 1.5 লক্ষ টাকা, শো করা আছে গভর্নমেন্টের কাছে, আমার ভাই ইনকাম 50,000 চলে গেল ব্ল্যাক মানিতে, সব সুইচ ব্যাংকে গিয়ে জমা হচ্ছে। ঠিক আছে, আর আমাদের সরকার বলছে আমি সব নিয়ে আসবার 15 লক্ষ করে সবার খাতাতে দিয়ে দিব। ঠিক আছে, দেখো অ্যাকাউন্ট চেক করে 15 লক্ষ ঢুকেছে কিনা এবার। ঠিক আছে, তো 2টো ইনকাম বললাম, একটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম, আর একটা হচ্ছে ট্রান্সফার ইনকাম। ফ্যাক্টর ইনকাম কোনটা? যেখানে তোমার 3টে জিনিস যাবে। কি? এক হয় টাইম যাচ্ছে, দ্বিতীয় হচ্ছে ক্যাপিটাল যাচ্ছে। ঠিক আছে, ক্যাপিটাল যাচ্ছে, বা ধরে নাও তোমার এসেট যাচ্ছে, এসেট। ঠিক আছে, মানে কিছু দিচ্ছ, টাইম মানে তুমি কাজ করছো মানে কি টাইম দিচ্ছ, তুমি কোথাও বিজনেস করছো মানে ক্যাপিটাল ইনভেস্ট করছো, তুমি নিজের জমিকে ভাড়া দিয়েছো, সেখান থেকে তোমার ইনকাম আছে, কিছু না কিছু দিয়ে তারপরে কিন্তু তুমি অর্থ উপার্জন করছো, ফ্রিতে না। যেমন কয়েকটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। যেমন বলছি কি, যে কোনো প্রফেশন,
যে কোনো প্রফেশনে যে তুমি বসো রিয়া, যে কোনো প্রফেশন, সে গভর্নমেন্ট থাকুক বা প্রাইভেট থাকুক, তুমি টিচার আছো, তুমি ডাক্তার আছো, তুমি নার্স আছো, তুমি হসপিটালে কাজ করছো, ব্যাংকে কাজ করছো, তো এখানে দেখো একটা জিনিস, যে কোনো প্রফেশনে থাকো, তুমি একটা মুচি থেকে শুরু করে তুমি হেলিকপ্টারের যেন পাইলটও থাকো না কেন, তো তুমি কি করছো? সার্ভিস দিচ্ছ, কিছু না কিছু করছো। কি করছো? তুমি সার্ভিস দিচ্ছ, নিজের সময় দিচ্ছ, তার বিনিময়ে তুমি অর্থ উপার্জন করছো। তো যে কোনো প্রফেশন, টিচার বলো, প্রফেসর বলো, ডাক্তার বলো, এগুলো সব হচ্ছে। দ্বিতীয় হচ্ছে রেন্ট, রেন্ট দিয়ে তুমি পাচ্ছ, ঠিক আছে? যেমন লেবাররা কি পাচ্ছে? ওয়েজেস পাচ্ছে। তুমি কি পাচ্ছ? স্যালারি পাচ্ছ। তো এখানে কিছু না কিছু দিয়ে, যেমন রেন্টে তুমি জমি দিয়েছো, এসে দিয়েছো, তারপরে রেন্ট পাচ্ছ। লেবাররা কাজ করছে, তার জন্য টাকা পাচ্ছে। স্যালারি, তুমি কাজ করছো সেই জন্য স্যালারি পাচ্ছ, ঠিক আছে? তারপরে যেমন 3 নম্বর হচ্ছে রয়্যালটি। রয়্যালটি দ্যাট মিনস তুমি বুক লিখেছো, এবার সেই বুকটা সব দিন ধরে হচ্ছে, যেমন লক্ষ্মীকান্ত স্যার ইন্ডিয়ান পলিটি বুক লিখেছে, যতদিন বইটা চলবে ওর রয়্যালটিও পেতেই থাকবে। কেন? যেহেতু ও বইটা লিখেছে, একটা সময় ও সময় দিয়েছে, কষ্ট করেছে, সেই জন্য এখানে রয়্যালটিও চলে আসবে ফ্যাক্টর ইনকামের মধ্যে। তারপরে দেখো পেনশন। এই পেনশন হচ্ছে রিটায়ার্ড পেনশন। এই পেনশন ওই ভাতা না, বেকার ভাতা, বৃদ্ধা ভাতা, কোনো ভাতা না। তোমরা কালকে কেন আসনি? সমিতা, রীতা দুজনে কালকে আসনি? আচ্ছা ঠিক আছে, বসো। এই শোনো, সায়ক আর সাগর যদি একটু সুযোগ পায়, বাস দুজন মিলে গল্প শুরু করে দিল। আচ্ছা এদিকে দেখো, থার্ড বললাম পেনশন। এটা কোন পেনশন? এটা রিটায়ার্ড পেনশন। যখন তুমি রিটায়ার হয়ে যাবে, তারপরে তুমি টাকা পাচ্ছ। এবার তুমি বলবে যে স্যার আমি তো রিটায়ার হয়ে গেছি, কেন তাহলে ওটা ফ্যাক্টর ইনকামে আসবে? অবশ্যই ফ্যাক্টর ইনকামে আসবে। আরে একটা তো সময় তুমি সময় দিয়েছো, একটা সময় তো তুমি কাজ করেছো, ঘাম ঝাড়িয়েছো নিজের, তার বিনিময়ে এখন তুমি পেনশন পাচ্ছ, তো রিটায়ার্ড পেনশন চলে আসবে এর মধ্যে, ঠিক আছে? তাহলে কি বললাম? যে কোনো প্রফেশন বলো, রেন্ট বলো, ওয়েজেস বলো, স্যালারি বলো, রয়্যালটি বলো, পেনশন বলো। তারপরে হচ্ছে 4 নম্বর সেলফ কনজাম্পশন। সেলফ কনজাম্পশন ফর নিড, বা এটা শুধু সেলফ কনজাম্পশন লিখে রাখো। সেলফ কনজাম্পশন যেমন কৃষকরা ধান চাষ করলো, গম চাষ করলো, ঠিক আছে? ভালো করে বুঝবে, ধান চাষ করলো, গম চাষ করলো, এটা ফ্যাক্টর ইনকামে কেন আসবে? যদিও ধান চাষ, গম চাষ না করতো, তাহলে সেই ধান বা গম ওকে কিনে খেতে হতো, ঠিক আছে? তো সেই টাকাটা তো ওর বাঁচলো, ও কাজ করেছে, সেলফ নিজের জন্য করেছে। কি বুঝতে পারলে ব্যাপারটা? তো সেলফ কনজাম্পশনে কি বলবে, সেটাও চলে আসবে কার মধ্যে? ফ্যাক্টর ইনকামের মধ্যে। তারপরে হচ্ছে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন না, ঠিক আছে? সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন। সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন। সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন মানে কি? যেমন ধরে নাও তোমার 50,000 টাকা ইনকাম আছে, তুমি 10,000 টাকা সেভিং করছো, ঠিক আছে? 3,000 টাকা আর কোনো কাজে করছো, আর এর মধ্যে থেকে হয়তো 2,000 টাকা তুমি কি করছো? ইএসআই জমা করছো। ইএসআই জমা করছো, যেটা ফিউচারে তোমার কোনো প্রবলেম হয়ে গেলে, হেলথ ইস্যু হয়ে গেলে, কোনো লাইফে হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে, তখন এই ফান্ড থেকে তুমি টাকা উঠাতে পারবে। সেটাও হবে কার মধ্যে? ফ্যাক্টর ইনকামের মধ্যে। বুঝতে পারলে? এটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন। তার মানে এখানে যতটা এক্সাম্পল ভালো করে বুঝবে, এখানে প্রত্যেকটা জিনিসে তোমার হয় ক্যাপিটাল যাচ্ছে, না হলে সময় যাচ্ছে, না হলে তোমার এসেট যাচ্ছে। এগুলো সব কিছুই হচ্ছে ফ্যাক্টর ইনকাম। মানে তুমি এই 3টে জিনিস দিয়ে তার বিনিময়ে অর্থ উপার্জন করছো, সেটা হচ্ছে ফ্যাক্টর ইনকাম। এবার ট্রান্সফার ইনকাম কি? যত টাকা আসবে ফ্রিতে টাকা আসবে ভাই, ঠিক আছে? ফ্রিতে আসবে। যেমন আমি 1 নম্বর কি বলবো, যেমন ডোনেশন হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে গিফট, ঠিক আছে? কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট দিয়ে দিল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে গিফট দিয়ে দিল, ঠিক আছে? বাবা ছেলেকে দিয়ে দিল, ছেলে বাবাকে দিয়ে দিল, ঠিক আছে? এগুলো হচ্ছে সবই কিন্তু ট্রান্সফারের মধ্যে গিফট। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে চ্যারিটিতে যে দান হচ্ছে,
ঠিক আছে। 4 নম্বর হচ্ছে স্কলারশিপ, স্কলারশিপও চলে আসবে। তারপরে যেমন দেখো পকেট মানি, ঠিক আছে, তোমরা যে এখন নিচ্ছ পকেট মানি, ঠিক আছে। তারপরে হচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটি, ইললিগাল অ্যাক্টিভিটি, টেবিলের নিচে থেকে এপাং ওপাং ঝপাং করে যে টাকাগুলো আসছে, এগুলো হচ্ছে ইললিগাল অ্যাক্টিভিটি। তারপরে হচ্ছে কি ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি। এবার তোমাদের একটা কোশ্চেন করি, দেখি কে অ্যান্সার করতে পারে। তোমরা তো ক্লাস করেছো, সাগর আর সায়ক ক্লাস করেছো, তোমরা দুজন বাদে অ্যান্সার করবে, সৌরভও ক্লাস করেছে, 3 জন বাদে অ্যান্সার করবে। যে কমিশনি বা ব্রোকারেজ, যেটাকে পাতি বাংলায় বলে দালালি, ঠিক আছে। তো কমিশনি বা ব্রোকারেজ এটা কিসের মধ্যে আসবে, ফ্যাক্টর ইনকাম না ট্রান্সফার ইনকামের মধ্যে আসবে? রবি বলো, রীতা, অমিতা, রিয়া। তো তুমি যুক্তি দেবে কেন ফ্যাক্টর ইনকাম? পরিশ্রম করছে, সময় দিচ্ছে, তারপরে অর্থ উপার্জন করছে। রে ভাই, ও দালাল থাকলে কি হলো বেচারা, ওকে দালাল বলে কি লাভ? ও তো সময় দিচ্ছে, কোন না কোন সময় দিয়ে বেচারা কষ্ট করছে, ওকে ব্রোকারি দিয়ে আমরা আখ্যা দিয়ে কেন ইয়ে করবো? হ্যাঁ, বেচারা সকাল থেকে রাত অব্দি 10টা রুম তোমাকে দেখালো, তুমি একটাও পছন্দ করলে না, মনটা কি খারাপ হয়? 12টা রুম দেখালো, 11টা পছন্দ করলে না, একটাতে লাস্টে পছন্দ করলে, তাতেও আবার ওর সাথে তুমি দরদাম করছো, এত দিব না হেনতেন। তো বেচারা সময় দিচ্ছে, ক্যাপিটাল দিচ্ছে, তারপরে অর্থ উপার্জন করছে। সেই জন্য কমিশন ওর ব্রোকারেজ, এগুলো হচ্ছে সব কিসের মধ্যে? ফ্যাক্টর ইনকামের মধ্যে। তাহলে দেখো ইনকাম মেথড হচ্ছে 2 টাইপের, ফ্যাক্টর ইনকাম, ট্রান্সফার ইনকাম। ফ্যাক্টর ইনকাম হচ্ছে যখন তোমার ক্যাপিটাল যাবে, সময় যাবে, তোমার কিছু না কিছু যাবে, তার বিনিময়ে যখন অর্থ উপার্জন করবে তখন সেটা হবে ফ্যাক্টর ইনকাম। ট্রান্সফার ইনকাম যেটা ফ্রিতে আসে, তুমি কিছুই দিচ্ছ না, এমনি টাকা পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে ট্রান্সফার ইনকাম, যেগুলো এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। এবার এই এক্সাম্পলগুলো লেখানোর কারণ কি? এক্সাম্পল থেকে ডাইরেক্ট কোশ্চেন আসবে, দিয়ে দিবে এসএসসি কার মধ্যে পড়ে, ফ্যাক্টর না ট্রান্সফার, দিয়ে দিবে 3-4টা এক্সাম্পল দিয়ে দিবে, লিখে দিবে, ম্যাচিং করতে চলে আসবে। এগুলোর জন্যই আমি পুরো ডিটেলস এটা জিনিসটা আলোচনা করলাম। এবার যেটা ন্যাশনাল ইনকামের পার্সপেক্টিভে আমাদের দেখতে হবে, যে ন্যাশনাল ইনকামের মাধ্যমে, ইনকাম মেথডের মাধ্যমে আমরা দুটো ইনকাম দেখি, ফ্যাক্টর ইনকাম আর ট্রান্সফার ইনকাম। কিন্তু ন্যাশনাল ইনকাম আমরা যখন বের করতে যাব একটা দেশের ক্ষেত্রে, তখন শুধু আমরা ফ্যাক্টর ইনকামকে কাউন্ট করব, আমরা ট্রান্সফার ইনকামকে কাউন্ট করব না। এটা পরীক্ষাতে আসে। ন্যাশনাল ইনকাম কাউন্ট করতে গিয়ে কোন ইনকামকে আমরা ইনক্লুড করব, ফ্যাক্টর না ট্রান্সফার? অবশ্যই ফ্যাক্টর ইনকাম, ট্রান্সফার ইনকামকে ইনক্লুড করব না। ক্লিয়ার হয়েছে? তাহলে ইনকাম কাকে বলে, ডোমেস্টিক ইনকাম কি, ন্যাশনাল ইনকাম কাকে বলে, ন্যাশনাল ইনকামের মেথড কি, সেই মেথডটা জানলাম। লাস্ট পোর্শন যেটা আমাদের জানতে হবে, সেই জিনিসটাতে আমরা জানিয়ে দিই। যেমন একটা হয় বেস ইয়ার, আরেকটা হয় কারেন্ট ইয়ার। ন্যাশনাল ইনকাম বের করা হয় যে বছরকে ধরে, সেই বছরকে বলা হয় বেস ইয়ার। আর যে বছরের বের করা হচ্ছে, ধরে নাও এটা 2024-25 আছে, তাই তো? 2024-25 কারেন্ট ইয়ার, এই বছরের আমরা ন্যাশনাল ইনকাম বের করব। সেটা আমি কাকে ধরবো, কোন ইয়ারকে ধরে আমরা ন্যাশনাল ইনকাম বের করব, সেটা যে ইয়ারকে ধরে বের করব সেটা হচ্ছে বেস ইয়ার। আমাদের দেশের বেস ইয়ার হচ্ছে 2011-12। এবার বেস ইয়ার 2011-12 কেন? 14-15 হতো, 8-9 হতো। এটা বেস ইয়ার এই জন্য 2011-12, কারণ সেই ইয়ারকে বেস ইয়ার হিসাবে ঠিক করা হয় যে ইয়ারে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি, কোনো রেসেশন হয়নি, কোনো ইনফ্লেশন হয়নি, কোনো রকমের দেশের মধ্যে ইন্টারনাল ডিস্টারবেন্স হয়নি, কোনো স্ট্রাকচারালি প্রবলেম হয়নি। সেই বছরটাকে বেস ইয়ার ধরা হয়। এবার 2011-12 পর 2020-21কে ধরার একটা প্ল্যান ছিল, কিন্তু 2020-21 ছিল কি ন্যাশনাল ডিজাস্টার ইয়ার, একদম করোনা মহামারী নিয়ে শেষ করে দিল। সেই জন্য এখন অব্দি 2011-12কে ধরে ন্যাশনাল ইনকাম বের করা হয়। ঠিক আছে, তো বেস ইয়ার। তারপরে হচ্ছে নমিনাল জিডিপি আর হচ্ছে রিয়েল জিডিপি।
নমিনাল জিডিপি আর রিয়েল জিডিপি। এবার নমিনাল জিডিপি কোনটা? নমিনাল জিডিপি হচ্ছে কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ারে যেটা জিডিপি বেরোবে সেটাকে বলবো আমরা নমিনাল জিডিপি, আর বেস ইয়ারে যেটা জিডিপি সেই জিডিপি কে বলবো রিয়েল জিডিপি। এই রিয়েল জিডিপির পার্সপেক্টিভে কারেন্ট ইয়ারে আমরা নমিনাল জিডিপি বের করে থাকি। বুঝতে পারলে? এই ছিল ন্যাশনাল ইনকামের পার্ট 2 সেশন। ঠিক আছে, পার্ট 3 তে নিউমেরিক্যাল পার্ট নিয়ে আসবো, তারপরে ন্যাশনাল ইনকামের বেসিক জায়গাটা শেষ হবে। তারপরে আমি আবার 4th ক্লাসে ন্যাশনাল ইনকামের উপরে যা ওই নিতিন সিংহানিয়া স্যারের বুক থেকে পুরো একদম ট্রুলি লাইন বা লাইন পড়ে ডিটেলস আলোচনা করে দিব। ঠিক আছে, তারপরে নেক্সট ক্লাসে ন্যাশনাল ইনকাম পড়ে যা যা প্রিভিয়াস ইয়ারে WBCS প্রিলিমস মেন্সে যা যা কোশ্চেন এসছে সেগুলো সলভ করাবো। ঠিক আছে, আর কিছু বলবে? চলো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ক্লাসটা একটু শেয়ার করে দিও, আর দ্বিতীয়ত হচ্ছে ক্লাসে কমেন্ট করে জানাবে যে ক্লাস কেমন লাগলো। আর তোমরা শুধু মুখ দেখো না, তোমরা একটু কমেন্ট করিও, জীবনে কমেন্ট করো না, তোমরা করোই না, তোমার কোনোদিনও কমেন্ট দেখতে পাই না তোমাদের। একটু লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, এত খাচ্ছি দেখো ঘাম চুয়ে যাচ্ছে, তোমাদেরকেও বলছে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও, এতবার বলতে হয় বলো। চলো, ধন্যবাদ, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। थैंक यू, टाटा, बाय, सी यू, फिर मिलेंगे चलते चलते।